সবাইকে অসংখ্য শুভেচ্ছা নেক্সট ফ্রিল্যান্সার এর পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এবং ইন টোটাল আমাদের কোর্সের ইন্ট্রোডাকশনটা আমরা এখানে আলোচনা করব। প্রথমেই যেটা কোয়েশ্চেন থাকে যে আমরা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট বানাবো, বাট ওয়েবসাইটটা কি বা ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করে, এর জন্য বেশ কয়েকটা কমনলি প্রশ্ন চলে আসে। আমরা কিন্তু সচরাচর যেটা দেখি, আমরা কিন্তু সবাই ফেসবুক ইউজ করতে পারি। সো ফেসবুক, এখানে যদি আমি একটু একটা নোটপ্যাড নিয়ে দেখাই, এখানে আমরা যদি ফেসবুকে লগ ইন করতে চাই অথবা ফেসবুকে আমরা ঢুকতে চাই, তাহলে আমাদের কিন্তু লিখতে হয় মোবাইলে অথবা ল্যাপটপ থেকে www.facebook.com। তার মানে এখানে facebook.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের মধ্যে বেশ কয়েক ধরনের ওয়েবসাইট রয়েছে। যদি আমরা ফেসবুকের কথা কল্পনা করি, তাহলে ফেসবুকটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক টাইপের ওয়েবসাইট, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টাইপের ওয়েবসাইট। তারপর যদি বলি twitter.com, এটাও হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। আবার যদি আমরা এখানে আসি amazon.com, এটাও একটা ওয়েবসাইট, কিন্তু এটার ক্যাটাগরিটা কিন্তু ভিন্ন। এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। সো এখানে ক্যাটাগরিটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আবার যদি আমাদের বাংলাদেশি কোনো একটা এক্সাম্পল দেই, daraz.com, এটাও ই কমার্স ওয়েবসাইট। আবার যদি কোনো এডুকেশনাল রিলেটেড এক্সাম্পল দিতে যাই, তাহলে হবে আপনার udemy.com। যারা এখনও পরিচিত নয় তারা একটু সার্চ দিয়ে দেখবেন আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ থেকে। এটা হচ্ছে একটা এডুকেশনাল কোর্স ওয়েবসাইট। সো ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে ডিজাইনিং আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো এই ডিজাইনিং যে সেকশনটা, এটাকে বলা হয় আপনার ওয়েব ডিজাইন, এবং যেটা ডেভেলপমেন্ট সেটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, ধরি আমি udemy.com-এ আমি এখন ব্রাউজ করব, কপি করলাম, আমার যে মজিলা ফায়ারফক্স রয়েছে আমি ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমি এইখানে লিখলাম আমার কপি করা যে লেখাটা, অথবা আমি ডিরেক্ট লিখতে পারি অ্যামাজন। লেখার পরে আমি এন্টার দিলাম, এই যে এখানে চলে আসছে amazon.com। সো আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমার সামনে অনেক সুন্দর একটা ইন্টারফেস অর্থাৎ লেআউট চলে এসেছে। এই পাশে অ্যামাজনের লোগো আছে, এখানে প্রোডাক্ট সার্চ করার অপশন আছে, এদিকে ইউজারের অ্যাকাউন্টের অপশন আছে, অর্ডারের অপশন আছে, কার্ট এর অপশন আছে, আবার এদিকে একটা সুন্দর স্লাইডার আসা যাওয়া করছে, একটার পর একটা ইমেজ চেঞ্জ হচ্ছে। তারপর এখানে যে প্রোডাক্টগুলোর ইমেজ রয়েছে, কোনটা কোন দিকে থাকবে, কোন প্রোডাক্টগুলো কোন দিক থেকে শো করবে, এখানে টপ সেলার প্রোডাক্টগুলো এই সেকশানে শো করছে, অর্থাৎ যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে, এবং বেস্ট সেলার ইন হোম কিচেন, অর্থাৎ হোম এবং কিচেন রিলেটেড যে সকল প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়েছে সেগুলো আবার এই সেকশানে শো করছে। তার মানে ওয়েব ডিজাইন এর মেইন যে কোর যে ব্যাপার, সেটা হচ্ছে
ওয়েব ডিজাইন বলতে বাইরের যে ডিজাইনিং, যে লেআউট, কোথায় কী থাকবে সেটাকে মূলত ওয়েব ডিজাইন বলা হয়। এবং ডেভেলপমেন্টের ব্যাপারটা যদি বোঝাতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম স্যামসাং গ্যালাক্সি S10, জাস্ট এটা লিখলাম। লিখার পরে আমি যখন জাস্ট ক্লিক করব অথবা আমি এই যে সার্চ বক্সে যখন ক্লিক করব, তখন এখানে একটা ফাংশন অর্থাৎ এখানে একটা কাজ সংগঠিত হবে। একটু যদি আমি খেয়াল করি, সার্চ বক্সে আমি ক্লিক করলাম, দেখুন এখানে লোডিং হচ্ছে, তার মানে এখানে একটা কাজ সম্পাদিত হয়েছে, যে কাজটাকে ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় ফাংশন বলা হচ্ছে। আর এই ধরনের ফাংশনগুলো সংগঠিত হয় এবং হওয়ার পরে কাঙ্ক্ষিত যে রেজাল্টগুলো আমাদের চোখের সামনে নিয়ে আসে, এই যে রেজাল্ট নিয়ে আসার যে প্রসেস, যে ফাংশনালিটি, সেটাই মূলত হয় ওয়েব ডেভেলপমেন্টে। তার মানে আমরা কি বুঝলাম? ওয়েব ডিজাইনে সাধারণত হয় সব ধরনের ডিজাইন, কিন্তু ফাংশনাল ইস্যুগুলো তেমন একটা ক্রিয়েট করা যায় না। যখন আমরা ফাংশনালিটির দিকে চলে যাব, তখন আমাদেরকে যেতে হবে ওয়েব ডেভেলপমেন্ট। আশা করি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই দুইটার মধ্যকার ব্যাপারটা বুঝেছেন। আমি আরেকবার নোট করছি, ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইটের লেআউট ডিজাইন করা, কোথায় কী থাকবে, কোন দিক থেকে কোন জিনিসটা শো করবে, এটাই। আর ওয়েব ডেভেলপমেন্ট বলতে ফর এক্সাম্পল আপনি একটা সার্চ বক্স বানিয়েছেন, এখানে এটাকে একটা ফাংশনালিটি দিবেন। কেউ যখন সার্চ করবে মোবাইল, তখন মোবাইল লেখার পরে যখন সে সার্চ বক্সে ক্লিক করবে, তাকে নির্দিষ্ট তার সার্চ অনুসারে যে রেজাল্টটা নিয়ে আসে, এই ফাংশনালিটিটা তৈরি করবে। অর্থাৎ ওয়েব ডিজাইন হচ্ছে লেআউট তৈরি করা, আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওই লেআউটের মধ্যে ফাংশনালিটি বিল্ড আপ করা। আশা করি ক্লিয়ার। এখন আসা যাক ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটা শেখার জন্য আমাদের কি কি টুলস জানা লাগবে। আমি একটা নোটপ্যাড ওপেন করে রেখেছি এখানে, আমি ফন্টটা একটু বৃদ্ধি করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ওয়েব ডিজাইন যে ব্যাপারটা সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, এবং ওয়েব ডেভেলপমেন্ট যে ব্যাপার সেটাকে বলা হয় ব্যাক এন্ড। এখন ওয়েব ডিজাইনিংয়ের জন্য যে টুলসগুলো সাধারণত আপনাকে জানতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে HTML, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আস্তে আস্তে বলছি যাতে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে বুঝতে পারেন। এরপর হচ্ছে CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত একটা নাম আছে, সেটাকে বলা হয় JS, আর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এরপর হচ্ছে jQuery, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। বুটস্ট্র্যাপ, এটাকে বলা হয় CSS এর ফ্রেমওয়ার্ক। আমরা স্টেপ বাই স্টেপ আসব। আমরা প্রথমে জানি HTML দিয়ে আমরা কি করতে পারবো। যদি খুব সহজে বলতে চাই, তাহলে যখন আমরা বিল্ডিংয়ের নকশা তৈরি করি, কোনো একজন ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু নকশা তৈরি করা হয় বিল্ডিং তৈরি করার জন্য। এই যে বিল্ডিংয়ের নকশা তৈরি করা এবং বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা, পিলার উঠানো, সব কিছুই পড়ে মূলত HTML এর মধ্যে। তার মানে যদি ওয়েবসাইটে নিয়ে যায়, এখন আমার ওয়েবসাইটের কোথায় কোন অংশ থাকবে, কোথায় আমার সার্চ বক্স থাকবে, কোথায় আমার প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, ইউজারের ইনফরমেশন থাকবে, এগুলো জাস্ট ফিক্স করাটাকেই আমাকে করতে হয় HTML দিয়ে। আমি যদি একটু ড্রয়িং করে দেখাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওয়েবসাইট টোটাল। আমি চিন্তা করলাম আমার উপরে থাকবে একটা হেডলাইন এই বরাবর, তারপর আমার এই দিকে থাকবে আমার প্রোফাইল পিকচার, তারপর এখানে থাকবে আমার
নাম, তারপর এখানে বিশাল করে একটু করে কি থাকবে, আমার ডেসক্রিপশন থাকবে, আমি কি করি, কি পছন্দ করি এগুলা। এরপর আমার এদিকে কি থাকবে, এদিকে থাকবে আমার কাজের কিছু স্যাম্পল। মনে করেন একটা বক্স তৈরি করলাম, এখানে আমার থাকবে প্রথম কাজের স্যাম্পল, দ্বিতীয় কাজের স্যাম্পল, তারপর তৃতীয় কাজের স্যাম্পল, চতুর্থ কাজের স্যাম্পল। তার মানে টোটাল যে লেআউট তৈরি করলাম, এই লেআউটটাই মূলত আমাদেরকে HTML দিয়ে তৈরি করতে হয়। এর পরের অপশনে হচ্ছে CSS। CSS এর কাজ কি? CSS এর কাজ যদি এক্সাম্পল দিতে চাই, আমরা এখানে আসি। আমরা দেখতে পাচ্ছি এই সার্চ বারের এখানে কিন্তু সাদা, কিন্তু আবার এখানে যখন মাউস নিচ্ছি, দেখেন মাউস নেওয়ার আগে একটু কমলা টাইপের একটা কালার, কিন্তু মাউস যখন নিচ্ছি আরও ডিপ হয়ে যাচ্ছে। এবং একটু খেয়াল করবেন, প্রথম অবস্থায় কিন্তু এটা একটু অরেঞ্জ টাইপের, বাট যখন আমার মাউসটা যাচ্ছে তখন এটা আরেকটু ডিপ অরেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কালার কম্বিনেশনের ইফেক্ট পড়েছে। অর্থাৎ যত ধরনের কালার রিলেটেড কাজ আছে, যত ধরনের স্টাইল আছে, সব ধরনের স্টাইলিংয়ের জন্য আমরা CSS ব্যবহার করব। এরপর হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এক্সাম্পল আরেকটু সহজভাবে দিতে গেলে, ফর এক্সাম্পল আমরা তো বিল্ডিংয়ের আর্কিটেকচার করে ফেলেছি, অর্থাৎ নকশা তৈরি করে ফেলেছি, ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছি, তারপর আমরা আমাদের বিল্ডিংটা মোটামুটি তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে বিল্ডিংটাকে কালার করতে হবে, আর কালার রিলেটেড যত কাজ আছে, যত স্টাইল আছে, সব কিছু আমরা করব CSS দিয়ে। এবং জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যখন বিল্ডিংয়ের সব রেডি, এখন কি করতে হবে, ইলেকট্রিক্যাল কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এখন ফর এক্সাম্পল আপনার বিল্ডিংয়ের মধ্যে ফ্যানের সুইচ আছে, লাইটের সুইচ আছে। এই যে ফ্যান এর সুইচটা যখন আপনি দিবেন, ফ্যানটা কিন্তু চালু হয়ে যাবে, ঘুরতে থাকবে। এবং আবার ফ্যানের সুইচ যখন অফ করে দিবেন, ফ্যানটা কিন্তু অফ হয়ে যাবে। লাইটের সুইচ দিলে লাইট জ্বলবে, লাইটের সুইচ অফ করলে লাইট অফ হবে। এই ফাংশনাল কাজগুলো করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। অর্থাৎ আমি এক্সাম্পল দিলাম, আমরা কিন্তু লাইট অথবা ফ্যান অফ করব না। ক্লিয়ার? এর পরের স্টেপ হচ্ছে jQuery। jQuery হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। লাইব্রেরি মানে কি মূলত? এখানে লাইব্রেরি মানে হচ্ছে, ফর এক্সাম্পল আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কোডিং লিখে যদি আমাদের বিল্ডিংয়ে ফ্যান চালানো অথবা লাইট জ্বালানোর সুইচের কার্যক্রম রেডি করতে চাই, তাহলে যদি আমাদের কোড লিখতে হয় 100 লাইন, jQuery দিয়ে সেই কাজ আমরা করতে পারবো 2 থেকে 3 লাইন কোড লিখে। ক্লিয়ার? অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে এখানে সিম্পলিফাই করে ডেভেলপারদের জন্য ইজি করা হয়েছে, যাতে ডেভেলপাররা সহজে যে কোনো ফাংশন বিল্ড আপ করতে পারে। ক্লিয়ার? এরপর আসি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে CSS এর একটা ফ্রেমওয়ার্ক। এখন ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে যেখানে কোডগুলো সাজানো এবং সুবিন্যস্তভাবে থাকে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো কোড নিয়ে জাস্ট আপনি ইউজ করতে পারেন আপনার প্রজেক্টের জন্য। এখন CSS এর ফ্রেমওয়ার্ক কেন আসলো? CSS এর ফ্রেমওয়ার্ক আসার কারণ হচ্ছে, আপনি যদি CSS দিয়ে আপনার ওয়েবসাইটটাকে স্টাইলাইজ করেন, তাহলে আপনার অনেক লেংদি একটা সময় লাগতে পারে। ওই সময়টা কমিয়ে দেওয়ার জন্যই অনেক রকম ফ্রেমওয়ার্ক এসেছে। যেমন CSS এর আরও ফ্রেমওয়ার্ক রয়েছে, ফাউন্ডেশন, তারপর এই যে বুটস্ট্র্যাপ, তারপর ম্যাটেরিয়াল। তাদের মধ্যে পপুলার অনেক কিছু রয়েছে, তবে মোস্ট পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপ দিয়ে আপনি খুব সহজে যে কোনো ধরনের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এখন রেসপন্সিভ আবার ইস্যু একটা চলে আসলো। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন, সেই ওয়েবসাইটটি কিন্তু সব ধরনের ডিভাইসে সাপোর্ট করতে হবে। তার মানে আপনি যে ডিভাইস থেকে ইউজ করেন না কেন, amazon.com যাতে সব সময় ঠিক থাকে, যাতে ভেঙে না যায়। এই যে এখানে কিন্তু এটা ভেঙে গেছে, দেখেন আমি যদি এদিকে নিয়ে যাই, তার মানে আমার কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে যেতে হচ্ছে,
আবার এদিকে যেতে হচ্ছে। যদি এমনটা হতো সব ঠিকঠাক আছে, আমি নর্মালি আমার মোবাইল থেকেও ব্রাউজ করতে পারছি, আবার আমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ব্রাউজ করতে পারছি। কিন্তু এইখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যখন আমার ব্রাউজারটা আমি ছোট করলাম তখন সেটা কি হয়ে গেল, ভেঙে গেল। সো রেসপন্সিভ জিনিসটা হচ্ছে এটাই, যখন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটটা যেন মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড থেকে, আপনার ট্যাব থেকে, ডেস্কটপ, ল্যাপটপ সব ধরনের ডিভাইস থেকে যেন সাপোর্ট করে। আশা করি ওয়েব ডিজাইনটা ক্লিয়ার। এখন আসি ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানি মোটামুটি, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় আমরা সেটা একটু জানবো। ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয় পিএইচপি। আমরা মূলত পিএইচপিটা নিয়ে বলবো। আরও অনেকগুলো রয়েছে, যেমন ধরুন এএসপি, তারপর আপনার জাভা দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই দুইটাই, পিএইচপি এবং এএসপি। পিএইচপিটা কি? পিএইচপিটা হচ্ছে, এর পূর্ণরূপটা যদি আমরা পড়ি, হাইপার টেক্সট প্রি প্রসেসর। আচ্ছা, এখন পিএইচপি দিয়ে একটু আমি ডিসক্রিপশন দেই। পিএইচপি হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হলো পিএইচপি। এখন দেখুন, পিএইচপির পরে আবার আমি ফ্রেমওয়ার্কে চলে আসছি। ফ্রেমওয়ার্কে আসার কিন্তু মেন কাহিনী হচ্ছে একটাই। এক্সাম্পল দিই আমি। ফর এক্সাম্পল, আপনি কাজ করেন পিএইচপিতে, আমিও কাজ করি। তো এখন আমি যদি এখানে যাই অ্যামাজনে, এখানে যে আমি কিছু লিখলাম, লেখার পরে সার্চ করব, এই সার্চ করার জন্য যে ফাংশন লিখতে হয় সেটা আপনি লিখেছেন একরকম, আমি লিখেছি আরেক রকম, কারণ আপনার ব্রেনে একরকম কোড এসেছে, আমার ব্রেনে আরেক রকম কোড এসেছে। এখন কথা হচ্ছে, ধরুন আমাকে দিয়ে কোনো একজন কাস্টমার একটা ওয়েবসাইট বানালো পিএইচপি দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার মতো করে কোড লিখে লিখে একটা ওয়েবসাইট বানিয়ে দিব পারফেক্টলি। এখন কিছুদিন পরে দেখা গেল ওয়েবসাইটটার মধ্যে অনেক কিছু চেঞ্জ করা লাগছে, তখন কি হবে বলতে পারেন? তখন হবে ওই কাস্টমারকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, এবং আমি যদি দাবি করি যে, যদিও ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল 10,000 টাকা মূল্যে, কিন্তু আমি যদি এখন দাবি করি যে ওই সামান্য এডিটের জন্য আমাকে দিতে হবে 20,000 টাকা, তাহলে সে দিতে বাধ্য। তার মানে আমি তাকে কিন্তু ব্ল্যাকমেল করছি বলতে গেলে, আমি তার সুযোগ নিতে পারি কিন্তু দুর্বলতার। সো এই পিএইচপি দিয়ে যখন কোড করে করে সাইট করা হয় সেটা সবার বোধগম্য হয়ে ওঠে না, কারণ এক একজনের কোডিং স্টাইল এক এক রকম। আর সবার যাতে বোধগম্য হয়, সবাই যাতে বুঝতে পারে, তার জন্য এসেছে ফ্রেমওয়ার্ক। কারণ আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে পূর্বে আলোচনা করেছি সিএসএস এর ক্ষেত্রে। সো ফ্রেমওয়ার্ক এসেছে এই জন্য, ফ্রেমওয়ার্কের মধ্যে সব কাজ সাজানো গুছানো থাকে, যার কারণে সবাই মোটামুটি বুঝতে পারে। এখন যদি ফ্রেমওয়ার্ক এর কথা বলি, দেখুন পিএইচপি দিয়ে তৈরি করা কয়েকটা ফ্রেমওয়ার্ক: লারাভেল, কোডিগনেটর, কেক পিএইচপি, ওয়াই ফ্রেমওয়ার্ক। তার মধ্যে পপুলার হচ্ছে বর্তমানে লারাভেল এবং কোডিগনেটর। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে, এখন যদি এক্সাম্পল দেই যে, আচ্ছা আমি যদি ফ্রেমওয়ার্ক নিয়ে এক্সাম্পল দিতে চাই, তাহলে যেটা হবে, ফর এক্সাম্পল কোনো একজন কাস্টমার আমাকে দিয়ে ওয়েবসাইট বানিয়ে নিল এবং আমি একজন লারাভেল ডেভেলপার। সো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে, লারাভেল তো একটা ফ্রেমওয়ার্ক, সো এখানে কাজগুলো গুছানো থাকে। সেই ক্ষেত্রে তার কিন্তু আমাকে হায়ার করতে হবে না, বা আমি তাকে ব্ল্যাকমেলও করতে পারবো না, তার দুর্বলতার কোনো সুযোগও নিতে পারবো না। লাইক সে আমাকে দিয়ে 2,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নিল এডুকেশনাল, পরবর্তীতে সে আমাকে না পেলে অন্য একজন লারাভেল ডেভেলপারকে হায়ার করে কাজটা করে নিতে পারে। দ্যাটস ইট। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা। এখন আসি সিএমএস। এখন সিএমএসটা কি? সিএমএস এর পূর্ণ নাম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
কন্টেন্ট অর্থ হচ্ছে অডিও, টেক্সট, ভিডিও, ইমেজ, ইনফরমেশন সবগুলাই। এই সিএমএস এর উদ্ভব হয়েছে এই কারণেই, কারণ ফ্রেমওয়ার্ক যারা জানে তারা কিন্তু কোডিংও জানে, কোডও লিখতে জানে। কিন্তু সিএমএস এর উদ্ভব হয়েছে কেন? সিএমএস এর উদ্ভব হয়েছে আপনার এমন কিছু মানুষ থাকতে পারে না যারা চায় একটা ওয়েবসাইট বানাবে কিন্তু কোনো কোডিং ছাড়া, কোনো কোড লিখতে হবে না, কোডিংয়ের কোনো নলেজ লাগবে না। আর এই আইডিয়া থেকে আসলো সিএমএস এর আইডিয়া। আর সিএমএস এর মাধ্যমে সাধারণত কোনো কোডিং নলেজ ছাড়াই যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। সিএমএস এর যদি এক্সাম্পল দিতে চাই তার মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, ওপেনকার্ট। আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এখন ওয়ার্ডপ্রেসের দিকে যদি যাই, ওয়ার্ডপ্রেসে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। কাস্টম ওয়েবসাইটটা কি? কাস্টম ওয়েবসাইট হচ্ছে ফর এক্সাম্পল বায়ার অথবা ক্লায়েন্ট অথবা কাস্টমার আপনাকে একটা ওয়েবসাইটের অর্ডার করলো এবং তার নিজের একটা ডিজাইন লেআউট দিয়ে দিল যে এভাবে তোমাকে ডেভেলপ করতে হবে, ওইটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট। এর জন্য কিন্তু আপনাকে কিন্তু কোডিং জানতে হবে। আর যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার নিজের কিছু থিম প্লাগইন থাকতে হবে, অথবা যারা থিম প্লাগইন সেল করে তাদের থেকে থিম প্লাগইন নিয়ে নিতে হবে। থিম প্লাগইন সেল করার কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন আপনার themeforest.net বিশাল একটা প্ল্যাটফর্ম যারা থিম প্লাগইন সেল করে থাকে ওয়ার্ডপ্রেসের, পিএইচপির, জেএসের, HTML এর সব ধরনের থিম প্লাগইন তারা সেল করে থাকে, টেমপ্লেট সেল করে থাকে। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সো আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে থিম এবং প্লাগইন। আপনার যদি থিম এবং প্লাগইন থাকে তাহলে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। এখন থিমসটা কি? থিমসটাকে যদি আমি প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দিতে চাই তাহলে হবে থিমস হচ্ছে একটা ওয়ে, যে ওয়ের মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের পূর্বে থেকে তৈরি করা স্যাম্পল রেডি থাকে। আপনি জাস্ট কি করবেন, ওই সকল স্যাম্পল থেকে কাস্টমারের পছন্দ অনুযায়ী যে কোনো একটা স্যাম্পল নিয়ে তার মনের মতো করে এডিট অথবা কাস্টমাইজ করে তাকে দিয়ে দিবেন। ব্যাপারটা হচ্ছে এটা। এবং প্লাগইনসটা কি? প্লাগইনসটা হচ্ছে অনেকগুলো ফাংশনের সমন্বয়ে যখন একটি পূর্ণাঙ্গ ফাংশন রেডি হয় তখন সেটাকে বলা হয় প্লাগইনস। আমরা যদি প্র্যাকটিক্যালি একটু এক্সাম্পল দেই তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, আমি থিমসে যাচ্ছি। প্রথমে থিমসটা আমি এক্সাম্পল দিব। আমি এখানে লিখছি ওশিয়ান WP, লিখে আমি এন্টার দিলাম। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের অনেক পপুলার একটা থিম। এখান থেকে দেখুন এই যেখানে লেখা আছে oceanwp.org, এই থিমের একটা নিজস্ব ওয়েবসাইট আছে। আমি এখানে যাই, ক্লিক করি। আমরা এতক্ষণ বলেছিলাম স্যাম্পল, এখানে স্যাম্পলটাকেই ডেমোস বলা হয়। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে পূর্বে থেকে অনেক ধরনের ওয়েবসাইট রেডি করা আছে, এখন অল মোডে আছে। আমি যদি এখান থেকে ফিল্টারিং করে ব্লক দেই তাহলে ব্লক ওয়েবসাইট পাবো। আমি যদি এখান থেকে কর্পোরেটে ক্লিক করি তাহলে কর্পোরেট টাইপের অনেক ওয়েবসাইট রেডি করা আছে এখানে। ওকে, সো আমি এইখান থেকে যদি ফর এক্সাম্পল আমার এইটা পছন্দ হয়েছে কাস্টমারের, তাহলে আমি এটা একটু যদি দেখি, জাস্ট সি দ্য ডেমোতে ক্লিক করেছি, দেখুন আমার সামনে কিন্তু টোটাল একটা ওয়েবসাইট রেডি হয়ে বসে আছে। ওকে, একটু উপর নিচে একটু উঠানামা করে দেখবেন, দেখুন টোটালি কিন্তু রেডি করা আছে ওয়েবসাইটটা। তো এখন কি করতে হবে আমাকে মূলত কাস্টমাইজেশন বলতে? ফর এক্সাম্পল এখানে লেখা আছে কর্পোরেট, কাস্টমারের লোগোর নাম দেওয়া আছে কোনো একটা লোগো বা অ্যাপল, তাহলে আপনি এখানে অ্যাপলের লোগোটা বসাই দিলেন। কাস্টমারের যে টেক্সট এখানে দিতে বললো তার একটা টেক্সট, তার টেক্সট এখানে দিলেন, এটা কেটে দিয়ে এখানে লিখতে বলেছে কাস্টমার লগ ইন, তা আপনি লগ ইন লিখে দিলেন। নেম থেকে এখানে কাস্টমার বললো এখানে নেম থাকবে না, থাকবে ফার্স্ট নেম, এখানে থাকবে ইওর ইমেল, এখানে সাবমিট না দিয়ে বলতে হবে সেন্ড মি,
অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি জাস্ট এটাকে এডিট অথবা কাস্টমাইজ করবেন। আর এডিটটাকে এখানে বলা হচ্ছে কাস্টমাইজেশন। আশা করি থিম সম্পর্কে মোটামুটি আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা একটু প্রাইসিংটাও দেখে নেই। দেখুন এই থিমটা যদি আমরা ইউজ করতে চাই, প্রাইসিংয়ে যাই, দেখুন আপনি যদি এজেন্সি হয়ে থাকেন তাহলে আপনার এত ডলার পে করতে হবে এবং আপনাকে 12 মান্থ তারা সাপোর্ট দেবে। আর কি কি সুবিধা দেবে সেগুলো এখানে আছে, ঠিক আছে। এবং এর পরের অপশন হচ্ছে বিজনেস। আপনার যদি বিজনেস হয় তাহলে আপনাকে পে করতে হবে $79 এবং আপনি এই থিমটা 3টা সাইটে ইউজ করতে পারবেন। এবং আপনি যদি নিজের পার্সোনাল ওয়েবসাইট হয় তাহলে আপনাকে পে করতে হবে $39 এবং আপনি সেটা শুধুমাত্র একটা সাইটে ইউজ করতে পারবেন। সো আমরা প্রাইসটা জেনে নিলাম। এখন আমরা যেটা দেখব প্লাগইনস। আমরা সবসময় থিম প্লাগইন পারচেজ করা অর্থাৎ থিম প্লাগইন দেখার জন্য আমরা ইউজ করব themeforest.net। সো আমি থিম ফরেস্ট লিখলাম। সো আমি থিম ফরেস্ট লিখলাম। দেখুন আমার এখানে একটা অ্যাড দেখাচ্ছে। আমরা এইখানে যাই, ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড ওয়েবসাইট টেমপ্লেট। ওকে, চলে আসছে। এখান থেকে আমরা যাব কোড, এই যে codecanyon.net ওয়েবসাইটের লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে যাব ওয়ার্ডপ্রেস পপুলার আইটেমস। এখানে দেখুন অনেকগুলো প্লাগইন রয়েছে, স্লাইডার রেভলিউশন, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এসেনশিয়াল গ্রিড, অনেক রকম প্লাগইন রয়েছে, প্রত্যেকটা একটা প্রাইসও রয়েছে এখানে। তো আমি এখান থেকে যে কোনো একটাতে যাই, ফর এক্সাম্পল আমি এইটাতে যাই, ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন। দেখুন এই প্লাগইনটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন। 16,000 মতো সেল হয়েছে। এখানে দেওয়া আছে কে তৈরি করেছে, এলিট অথর। আচ্ছা, বাল্ব প্রেস নামে একটা কোম্পানি তৈরি করেছে এবং রেটিংটা দেখে নিন 4.83 অ্যাভারেজ রেটিং রয়েছে। তারা তৈরি করেছে 20 মার্চ 2012, কিন্তু লাস্ট আপডেট হচ্ছে 31 জানুয়ারি 2020। কি কি সাপোর্ট করে দেখেন, ফাইল আছে এখানে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, PHP দিয়ে তৈরি করা। তারপর ওয়ার্ডপ্রেসের ভার্সন রয়েছে এখানে, এগুলো একটু দেখে নেবেন। তো সব কিছু দেখার পর আমরা একটু লাইভ প্রিভিউ দেখব, অর্থাৎ লাইভ এটার কাজ দেখে নিব। ক্লিক করলাম আমি। এখানে ভিডিওটা একটু দেখে নিতে পারি, ভিডিওটা দেখে নেবেন। সো এখানে এই প্লাগইনটার কাজ কি হবে দেখুন। দেখুন ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন, এই প্লাগইনের কাজ হচ্ছে কি দেখুন একটু, ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন পোস্ট ফ্রম অলমোস্ট এনি ওয়েবসাইট টু ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি। অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারবেন, অর্থাৎ অটো পোস্টিংয়ের জন্য এই প্লাগইনটা ইউজ করা হয়। তার মানে এখানে অনেকগুলো ফাংশন একত্রিত করে একটা পূর্ণাঙ্গ ফাংশন রেডি হয়েছে, তার মানে এটা একটা প্লাগইন। এবং এখানে আরেকটা বিষয় দেখবেন, এইখানে একটা চিহ্ন আছে ট্রেন্ডিং, তার মানে এই প্লাগইনটা এখন ট্রেন্ডিংয়ে আছে, হিউজ সেল হচ্ছে প্লাগইনটা। আশা করি প্লাগইন সম্পর্ক আপনাদের আইডিয়া ক্লিয়ার। এখন যাই প্লাগইন, আরও কিছু প্লাগইন রয়েছে দেখুন এখানে, এলিমেন্টর পেজ বিল্ডার, আচ্ছা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসে অনেক রকম ওয়ে রয়েছে, থিম প্লাগইন ইউজ করে তৈরি করতে পারি। থিম যদি না থাকে, ফর এক্সাম্পল আপনার কেনা কোনো থিম নেই, তাহলে আপনি কি করবেন? যদি আপনার কেনা কোনো থিম না থাকে, আপনি
অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে ওয়ার্ডপ্রেস, আপনি সেগুলো ইউজ করেও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। আর এই সকল পেজ বিল্ডারগুলোর মধ্যে অন্যতম কয়েকটা হলো এলিমেন্টর, WP বেকারি, ডিভি, ইউএক্স, সাইট অরিজিন, বেভার বিল্ডার। এদের মধ্যে অন্যতম সবচেয়ে বেশি পপুলার এলিমেন্টর, WP বেকারি, ডিভি বিল্ডার। সো আমরা এখান থেকে প্রথমে আমরা প্রথম যে পেজ বিল্ডারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। যদি একটা আমাদের জানা হয়ে যায় বাকিগুলো আমরা মোটামুটি জানতে পারবো পরে আস্তে আস্তে। সো আমি এখানে সার্চ করছি এলিমেন্টর লিখে, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। এখানে একটা কথা আমি একটু বলে দিই, এর মধ্যে আমরা জানি যে একটা ওয়েব পেজকে সাধারণত ওয়েব পেজ বলে, কিন্তু একের অধিক যখন ওয়েব পেজ হয় তখন সেটা একটা ওয়েবসাইটে পরিণত হয়। সো এখানে যেটা করা হয়, এই বিল্ডারগুলো দিয়ে এক একটা পেজ রেডি করা হয়। রেডি করার ফলে যখন একাধিক পেজ হয়ে যায় তখন সেটা একটা ওয়েবসাইটে পরিণত হয়। ফর এক্সাম্পল যদি আমি দিতে চাই আপনাকে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার বললো আমাকে একটা 5 দিনের মধ্যে ওয়েবসাইট তৈরি করে দাও, এইরকম টাইপের। তো আপনি যদি কোডিং করে করতে চান আপনার কিন্তু মিনিমাম 10 থেকে 15 দিন অথবা 15 থেকে 30 দিনও লাগতে পারে, কাজের উপর ভিত্তি করে টাইমটা বলা যাবে। বাট আপনার যদি এরকম একটা বিল্ডার থাকে এলিমেন্টর অথবা WP বেকারির মতো, তাহলে আপনি এই রকম ওয়েবসাইট 2 থেকে 3 দিন অথবা 5 দিনের মধ্যে খুব সহজে রেডি করে কাস্টমারকে ডেলিভারিও দিয়ে দিতে পারেন। আর এই জন্যই মূলত এই পেজ বিল্ডারগুলো অনেক পপুলার। সো আমরা যদি কথা না বাড়িয়ে যাই, এই যে elementor.com লেখা আছে, নাম্বার 1 ফ্রি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। ক্লিক করি আমি এটাতে। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ডস লিডিং ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। ওকে, তারপর এখানে দেখুন লাইভে ওরা দেখিয়ে দিচ্ছে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, তারা সেকশনগুলো রেডি করছে। তারপর এখানে কিছু ফিচার রয়েছে, তারপর তাদের প্রাইসিং আছে যদি আপনি এলিমেন্টরটা ইউজ করতে চান। আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম যাতে আমার এই ট্যাবটাও রয়ে যায়, পাশে নতুন ট্যাবে গিয়ে প্রাইসিংটা ওপেন হয়। এই যে প্রফেশনাল না, এটা হচ্ছে পার্সোনাল, $49 দিতে হবে পার ইয়ার শুধুমাত্র একটা সাইটের জন্য। প্লাস প্যাকেজ 99, 3টা সাইটে ইউজ করতে পারবেন। এক্সপার্ট প্যাকেজ 199, 1000 সাইটে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। সো আমরা প্রাইসিংটাও দেখলাম, পেজ বিল্ডার সম্পর্কেও জেনে নিলাম। নেক্সট হচ্ছে সার্ভার। আমরা যদি ওয়েবসাইট তৈরির কাজ শিখতে চাই আমাদের অবশ্যই সার্ভার প্রয়োজন হবে। সার্ভার 2 ধরনের, অফলাইন সার্ভার যেটা আমাদের কম্পিউটারে থাকে যেটাকে বলা হয় লোকাল হোস্ট, এবং এই অফলাইন সার্ভারটা তৈরি করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে XAMPP। আমরা বিস্তারিতভাবে দেখাবো পরবর্তী লেসনে। এটা যেহেতু জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, সো ইন্ট্রোডাকশনগুলো দিব। অনলাইন সার্ভার হচ্ছে হোস্টিং, অর্থাৎ কারো কাছ থেকে, অর্থাৎ কোনো কোম্পানি থেকে আপনাকে জায়গা কিনে নিয়ে তারপর আপনাকে ওয়েবসাইট বিল্ডিং বা ওয়েবসাইট রাখার কাজগুলো করতে হবে। সো এটাকে বলা হয় হোস্টিং। আর যেটা লোকাল হোস্ট সেটা হচ্ছে আপনার নিজের কম্পিউটার। আশা করি ক্লিয়ার। ডোমেন হোস্টিং, এবার ডোমেন হোস্টিং আসলে আমার হোস্টিংটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এটা কি ডোমেন হোস্টিং? আমি এক্সাম্পল দিয়েছি www.facebook.com। এখানে ফেসবুক এটা হচ্ছে ডোমেইন, এটাকে বলা হয় ডোমেইন অথবা নাম, এবং .com, এই যে .com এটাকে বলা হচ্ছে ডোমেইন এক্সটেনশন অথবা ডোমেইনের শেষাংশ। এখন দেখুন এক্সাম্পল অফ এক্সটেনশনকে আবার TLD বলা হয়। ওকে, কিছু ডোমেইন নেমের এক্সটেনশন রয়েছে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি oceanwp.org। এখানে .org একটা এক্সটেনশন,
এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন ডট কম, কমার্শিয়াল ডট এডু, এডুকেশনাল ডট প্রো, প্রফেশনাল ডট ড্যাপ, ডেভেলপার ডট মি, পার্সোনাল ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমি লিখলাম, আবার আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কিছু ওয়েবসাইটে ডোমেইন নেম কান্ট্রি বেস থাকে। ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দিলাম আমি rohit.com.vd, তার মানে এই ওয়েবসাইটটা দেখার পরে আমার মধ্যে চিন্তাভাবনা চলে আসবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা মনে হয় বাংলাদেশি কোনো একটা ওয়েবসাইট। আবার দেখুন আরেকটা এক্সাম্পল rohit.com.us, তার মানে মনে হয় এই ওয়েবসাইটটা কোনো ইউএস কান্ট্রির ওয়েবসাইট। এখন দেখুন হোস্টিংটা কি আসলে মেনলি, আমি যদি আরেকটু ক্লিয়ারলি বুঝাই। ফর এক্সাম্পল আমরা যখন মেসেজিং করি মেসেঞ্জারের মাধ্যমে, আমাদের মেসেঞ্জারে কিন্তু মেসেজটা ডিরেক্টলি আমাদের কাছে চলে আসে না। ফর এক্সাম্পল অন্তর নামের এই মানুষটা আমাকে মেসেজ দিল, আমার নাম হচ্ছে জুনাইদ। সো এখানে মাঝখানে কিন্তু আরও অনেক মাধ্যম রয়েছে। তাহলে আমাদের এই মাধ্যমটা কি? আমরা যে মেসেঞ্জারে যে লেআউট দেখতে পাচ্ছি, সেন্ড বাটন, টেক্সট লিখার অপশন, এগুলো হচ্ছে ডিজাইন। এবং আমরা যখন সেন্ড বাটনে ক্লিক করছি ফাংশন হয়ে সেটা চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কিছু প্রসেস আছে। প্রথমে যখন একজন মানুষ, ফর এক্সাম্পল অন্তর আমাকে মেসেজ দিল, সেই মেসেজটা ফর এক্সাম্পল পিএইচপি ধরলো, ধরার পরে অর্থাৎ কেচ করলো, কেচ করার পরে সে সেটাকে হোস্টিংয়ে পাঠিয়ে দিল। কোন হোস্টিং? ফেসবুকের অবশ্যই একটা হোস্টিং কেনা আছে যেখানে তাদের সব ইনফরমেশনগুলো থাকে, এবং হোস্টিংয়ে যাওয়ার পরে ডাটাগুলো কিন্তু হোস্টিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা যেটাকে বলা হয় ডেটাবেস, ওই ডেটাবেসের মধ্যে জমা হয়। এবং ডেটাবেস থেকে আবার মনে করুন পিএইচপি ক্যাচ করে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যাচ করে আবার সেটা আমাকে সেন্ড করে, অর্থাৎ টোটাল ইন প্রসেসটা এইভাবেই সংগঠিত হয়। আশা করি সবার কাছে মোটামুটি সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে।